নমস্কার, এসএনইউ পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পেয়ে গিয়েছে এক বিশিষ্ট সাংবাদিককে। শুধু সাংবাদিক বললে হয়তো ভুল হবে, শুধুমাত্র সাংবাদিক না, বরং লেখক এবং গবেষকও বটে। কথা বলে নেব জয়ন্ত ঘোষালের সাথে। স্যার, ওয়েলকাম টু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। প্রথমেই সাংবাদিকতা নিয়ে যেহেতু কথা বললাম, কিভাবে শুরু হয় সাংবাদিকতাটা, সেটা নিয়ে যদি একটু আমাদের সংক্ষেপে বলতেন। সাংবাদিকতা অতীতে যেভাবে শুরু হতো আর এখন যেভাবে শুরু হয়, দুটোর মধ্যে একটা তফাৎ আছে। অতীতে সাংবাদিকতা সবসময় যে পড়তে হতো বা একটা ডিগ্রি অর্জন করতে হতো তা নয়। তখন যে কেউ সাংবাদিক হতে পারতো, একটা স্নাতক হলে তারপরে কিছুটা পড়াশোনা করলে হওয়া যেত। কিন্তু এখন সংবাদ মাধ্যমের এত দ্রুত বিবর্তন এবং রূপান্তর হয়েছে যে তার ফলে যে আগে যেটা ছিল প্রিন্ট সাংবাদিকতা, অর্থাৎ ছাপা কাগজের সাংবাদিকতা, সেখান থেকে চলে এলো বৈদ্যুতিন সাংবাদিকতা, তারপর সেখান থেকে এলো ডিজিটাল প্রযুক্তির সাংবাদিকতা। সুতরাং এই যে এত রূপান্তর, এখন এত প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। এখন তোমরা যেভাবে প্রযুক্তি জানো, যেভাবে তোমরা সাংবাদিকতা পড়ছো, আমি হয়তো সেগুলো সব জানি না। তার ফলে এখন আগে যেরকম ডাক্তারি না পড়লে ডাক্তার হওয়া যেত না, আগে কিন্তু সাংবাদিকতা না পড়েও সাংবাদিক হতে পারতো। সত্যি কথা বলতে কি, আমি নিজেই তো সাংবাদিকতার স্নাতক নই, আমার বিষয়বস্তু ছিল রাষ্ট্রবিজ্ঞান। সুতরাং কিন্তু এখন আমি মনে করি যে এই গবেষণার এত এগিয়ে গেছে, এত তত্ত্ব, এত আলোচনা, এত তার প্রেক্ষাপট, সেগুলোর জন্য সাংবাদিকতা পড়ে ভালো করে আসতে হয়। আর অনেক সংবাদ মাধ্যম হয়ে গেছে, অনেক রকমের হয়ে গেছে। সংবাদ মাধ্যম কি শুধু খবরের কাগজ নয়, শুধুমাত্র টিভি চ্যানেল নয়, শুধুমাত্র ডিজিটাল নয়, এখন তো ফিল্ম স্টাডিজ, জনসংযোগ, বিজ্ঞাপনের জগৎ, অনেক রকমের হয়েছে। তার ফলে এটাকে যথাযথভাবে সুষ্ঠুভাবে পড়াশোনা করলে তাতে সাংবাদিকতায় গেলে অনেক বেশি কার্যকর। থ্যাংক ইউ স্যার। আমি প্রথমেই যেটা বললাম, উনি কিন্তু শুধুমাত্র একজন সাংবাদিক না, লেখকও বটে। স্যার, আপনি কি মনে করেন যে একটা জার্নালিস্ট হতে গেলে বা একজন সাংবাদিক হতে গেলে লেখাটা কতটা গুরুত্বপূর্ণ? সেই লেখাটা কিভাবে কাজ করছে? একটা জার্নালিস্ট কতটা লেখা দরকার বলার সময়? ভীষণভাবে দরকার। আমি মনে করি আমি একজন সাংবাদিক হিসেবে আমি একজন গদ্যকর্মী। অর্থাৎ তোমাকে এই যে কন্টেন্ট রাইটিং যেটা বলা হয়, অর্থাৎ বিষয়বস্তুর লেখা, সেটা কিন্তু অনেকে মনে করে, আমি অনেক আমার যারা ছাত্র ছাত্রী কনিষ্ঠ, তারা বলে যে স্যার আমি অ্যাঙ্কার হতে চাই। আমি বললাম যে কেন? বলছে অ্যাঙ্কার হব, লোকে দেখবে আমাকে, আমি বলবো, সেলিব্রিটি হব। সব ঠিক আছে, সেলিব্রিটি হতে কোনো বাধা নেই, কিন্তু শুধুমাত্র আমাকে কেমন ক্যামেরার সামনে দেখতে লাগবে, অর্থাৎ আমার লিপস্টিকটা আমার সাথে ক্যামেরার সামনে সেটা ঠিক মতো করে প্রেজেন্টেশন হচ্ছে কিনা, যে আমার রংটা সেটা খুব ডাল হয়ে গেল নাকি আবার বেশি ওভারডোজ হয়ে গেল, এইসব নিয়ে ভাবনা চিন্তা করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে উপস্থিত বুদ্ধি, তার সঙ্গে সঙ্গে যে লেখার ক্ষমতা, কিন্তু শুধু কাগজে কলমে লেখা নয়, শুধু সেটা কম্পিউটারে বসে লেখা নয়। লেখা আমি যেটা বলতে চাইছি, একটা বিষয়বস্তু রচনা, সেটা মাথাতেও তো রচনা করতে হয়। আজকে বরখা দত্ত, সে যখন অ্যাঙ্কারের কাজ শুরু করেছে, সে কিন্তু গ্রাউন্ড জিরোতে গিয়ে, টাইগার হিলে গিয়ে পর্যন্ত কার্গিলের যুদ্ধও কভার করেছে। সুতরাং তাকে যখন কভার করতে হচ্ছে, আমাদের তো একটা জায়গায় কিছু কভার করতে গেলে ভাবতে হয় যে এখানে আমি তাহলে শুরুটা কিভাবে করব, ইন্ট্রো কিভাবে করব, বিষয়বস্তু কিভাবে করব। আমরা তো অফিসে আসার আগে লেখাটার মোটামুটি মাথায় লিখে ফেলতাম, তার ফলে লিখতে বসে আমাদের বেশি সময় লাগতো না, তখন আমরা হড়হড় করে লিখে ফেলতাম, কেননা লেখার যে গঠন, তার যে স্ট্রাকচার, সেটা আমরা আগে থাকতেই ঠিক করে ফেলেছি। তো এই লেখা তো শুধু লেখা নয়, কাগজে কলমে লেখা নয়। তার ফলে আমি যেটা মনে করি যে জামা কাপড় ভালো পরা এবং সেটাকে ঠিক মতো করে রিপ্রেজেন্ট করা, প্রতিনিধিত্ব করা, সেটা যেমন জরুরি, আবার তার সাথে সাথে কন্টেন্ট রাইটিং, একটা কিছু কন্টেন্ট কিন্তু একটা ইমোজিও কন্টেন্ট, একটা ইমোজিও কন্টেন্ট, একটা ভালোবাসার চিহ্ন লাল হবে না হলুদ হবে, সেটাও কন্টেন্ট, তার জন্য মানেটা আলাদা হয়ে যাচ্ছে। তো মানেটা আলাদা হচ্ছে তাহলে সেটা কন্টেন্ট। সুতরাং এটা আমি মনে করি যে কন্টেন্ট ছাড়া সাংবাদিকতা করা যায় না। একদমই। কথা বলার সঙ্গে সঙ্গে লেখাটাও অবশ্যই সমানভাবে দরকার। স্যার, এবার একটু আমরা কনক্লেভ নিয়ে কথা বলি। 4th ন্যাশনাল মিডিয়া কনক্লেভ চলছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। আজ আমরা দ্বিতীয় দিনে এসে পৌঁছেছি এবং এবছরের যে থিম, রিপ্রেজেন্টিং দ্য আনসিন, স্যার সেইটা নিয়ে আপনি কি বলতে চান? এটা নিয়ে কি আপনার বক্তব্য?
এই যে চতুর্থ যে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের যে সম্মেলন, এবং সেটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আয়োজিত এই যে 3 দিনের আয়োজন, এটা একটা কর্মযোগ্য, এবং এটা আমার জানা নেই অন্য কোন বিশ্ববিদ্যালয় হয়, হয়তো নিশ্চয়ই হতে পারে, কিন্তু এই রকম ভাবে বিষয় নির্বাচন থেকে শুরু করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে মৃণালের যে টিম, এখানে এই মাস কমিউনিকেশন দপ্তরের যে গণজ্ঞাপন দপ্তরের যে টিমটা, এবং তোমরাও যারা রয়েছো, এটা একটা আমি কি বলবো যে এত মানে কর্মযজ্ঞের প্রত্যেক একটা ঋত্বিক, কর্মযজ্ঞের ঋত্বিক, এবং বিষয়বস্তু এই যে মার্জিনাল মানে প্রান্তিক মানুষ, মার্জিন কাকে বলে, এটা নিয়ে এইরকম ভাবে আলোচনা, এবং সেটাতে কিন্তু সংবাদ মাধ্যমের ভূমিকাটা কি, তারা কি সত্যি সত্যি প্রান্তিক মানুষের সাথে নিজেদের যুক্ত করতে পারছে, প্রান্তিক মানুষ কারা, মানে এটা নিয়ে যে চুলচেরা বিশ্লেষণ যেভাবে হলো, আমি প্রত্যেকটা মানে বক্তব্য প্রত্যেকের খুব মনোযোগ দিয়ে শুনেছি। স্যার, জনপ্রিয় সংস্কৃতি মানে জনপ্রিয় যে সংস্কৃতি বা পপুলার কালচার, সেইটা যে সাহিত্য বলুন কিংবা সিনেমা কিংবা গান, যেটাই বলুন, সেটাই কতটা রিয়েলিজম দেখা যায়, মানে কতটা রিয়েলিটিটাকে ওরা তুলে ধরে। অনেক সময় দেখা যায় যে রিয়েলিজম থেকে দূরে সরে যায়, এবং সেটা একটা ফিল গুড করতে গিয়ে মানুষকে যাতে আনন্দ দেওয়ার জন্য একটা প্রায় এমন কিছু করা হয় যেটা একটা ফ্যান্টাসির নামে, একটা অদ্ভুত কল্পনা বিলাস, যার সাথে বাস্তবতার কোনো যোগ নেই। আবার বাস্তবতার পথে হাঁটতে গিয়ে এমন একটা কাঠখোট্টা ছবি বানানো হয় বা এমন কিছু প্রোডাক্ট তৈরি করা হয় যেটাতেও সাধারণ মানুষ আনন্দ পায় না। হলে সিনেমাটা হচ্ছে, মাছি তাড়াচ্ছে। আমার যেটা মনে হয় মধ্যম পথ, এরা একটা মাঝামাঝি রাস্তায় যেতে হবে। অর্থাৎ এরকম তো হতে পারে না, যেটা আমি বলছিলাম যে শুধুমাত্র মার্জিনাল মুভি আর মেনস্ট্রিম মুভি এরম হয় না। তোমার ভালো ছবি, খারাপ ছবি। আমরা আমাদের ছোটবেলায় শ্যাম বেনেগল কিংবা মৃণাল সেনের ছবিকে আর্ট ফিল্ম বলতাম, আর অন্যদিকে কমার্শিয়াল ছবি হতো, যেগুলো জিপিসিপির ছবি হচ্ছে কমার্শিয়াল মুভি। তো বাণিজ্যিক মুভি আর আর্ট মুভির ডিফারেন্স ঘুচে গেছে। আমরা এখন বলি ভালো ছবি, খারাপ ছবি। সে কারণে শুধুমাত্র প্রান্তিকদের ছবি সেখানে বাস্তবতা দেখানোর জন্য আমরা ঠাট্টা করে বলতাম যে মানে একটা বস্তি কিংবা একটা হোস পাইপের মধ্যে একটা পরিবার বসবাস করছে, সেখানে প্রচণ্ড বৃষ্টিতে সেই হোস পাইপের মধ্যে কিভাবে আছে, মা মেয়েকে উকুন বেছে দিচ্ছে, এই বাস্তবতা দেখালে কানে পুরস্কার পাচ্ছে সেই ছবি, বাস্তবতা দেখিয়ে, ভারতীয় বাস্তবতা। কিন্তু ভারতের মানুষ সেটা দেখছে না। সুতরাং সেটাও কিন্তু আমার মনে হয় আর একটা এক্সট্রিম অ্যাপ্রোচ, সেটাও হওয়া উচিত নয়। আমার মনে হয় এই মাঝামাঝি রাস্তায়, অর্থাৎ ভালো ছবি যদি হয় তাহলে সেটা বাস্তববাদীও হবে। ছবি তো মানুষ দেখছে, তার থেকেও বড় কথা এখন ইন দিস ডিজিটাল এরা সব কিছু সবাই সোশ্যাল মিডিয়াতে খুব আপডেটেড, মানে ছোট থেকে ছোট খবরও সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তো সেইখানে দাঁড়িয়ে ইন্ডিজিনাস লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়া কতটা অ্যাক্টিভ থাকে বা সোশ্যাল মিডিয়া কি রোল প্লে করছে এই ইন্ডিজিনাস লাইফটাকে মানুষের কাছে তুলে ধরতে? আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার ভালোও আছে, খারাপও আছে। অনেক সময় মিসইউজ হচ্ছে, অনেক সময় সেখানে মানুষের কাছে পৌঁছানোর বদলে অনেক ফেক নিউজ ভাইরাল করার জন্য, অনেকে খুব দ্রুত ইউটিউব থেকে টাকা রোজগার করার জন্য, অনেক সময় অনেক রকম মনোটনি হচ্ছে, অনেক কুসংস্কার ছড়িয়ে দেওয়া হচ্ছে। মানে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই 4টে জিনিস করবেন না, কিংবা আপনার এই কখনোই এই পকেটে লবঙ্গ রাখবেন কিনা বেরোনোর সময়, কিংবা এরকম আর কি। তো আমাদের এটা অতীতেও হতো, টাক মাথায় চুল গজাবে বলে কত রকমের তেলের বিজ্ঞাপন হতো, কিন্তু সেগুলো কোনোদিন কারোর টাকে চুলই গজালো না। তো এখন কথাটা হচ্ছে যে এইসব ফেক নিউজের আগেও ছিল, এখনো আছে, কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার এই খারাপ দিকটা আছে বলে আমি সোশ্যাল মিডিয়াটাকে বর্জন করব, আমি কিন্তু সেই দলে নেই। আমি হলাম যে রাবড়িতে মাছি বসেছে, মাছিটা খুব খারাপ এবং রাবড়ির ওই অংশটা হয়তো খেলে আমার অসুখ হতে পারে, সুতরাং একটা চামচে করে ওই মরা মাছির জায়গাটা তুমি ফেলে দাও, দিয়ে রাবড়িটা বাকিটা খেয়ে নাও। সুতরাং আমার কথাটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার কিছু জিনিস খারাপ হতে পারে, সেই খারাপ জিনিসটাকে তুমি আইডেন্টিফাই করো। তুমি তো মানে সচেতন নাগরিক, সুতরাং সেই সচেতনতা দিয়ে ভালো মন্দর বিচার করে তুমি চলো। এবং তুমি এমনকি তুমি হয়তো বেশি সচেতন, তোমার বাবা মা হয়তো সেই সোশ্যাল মিডিয়ায় বেশি পা পিছলে যাচ্ছে, তাদের দরকার হলে বাবা মাকেও বলতে হবে যে এইগুলো বিশ্বাস করো না।
সুতরাং এটার সঙ্গে নিরন্তর এও একটা লড়াই, বেঁচে থাকার লড়াই একটা, যে সোশ্যাল মিডিয়াকে আমাকে দায়িত্ব আছে, আমি এই সময়ের মানুষ, আমাকে এই সোশ্যাল মিডিয়াটাকে সঠিক পথে নিয়ে যাবার একটা নাগরিক দায়িত্ব আমার আছে। আমি দেখবো না, অন্যকে দেখতে বারণ করব, আজে বাজে জিনিস বিশ্বাস করতে বারণ করব, এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। একদম। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে তরুণ সাংবাদিকদের আপনি কি বলতে চান, কি পরামর্শ দিতে চান? আমার যেটা একটাই জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে তুমি যতই প্রযুক্তি নির্ভর হও, তুমি যতই ডিজিটালাইজেশনে যাও, সেটা দরকার আছে, তোমাকে তার ব্যাকরণ ডিজিটালে জানতে হবে, কিন্তু যেটা ক্লাসিক্যাল উইজডম, অর্থাৎ যেটার একটা বেসিক জানার আগ্রহ, সেটা অতীতে হয়েছে, এখন আমি জেনে কি করব, আজকে আমার যেটা দরকার সেটা জানলেই তো হয়ে যায়, আসলে তা নয়। তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি কথাও বলো, তাহলেও তোমার ভোকাবুলারি, মানে শব্দকোষ, তোমার একটা জিনিসকে বোঝানোর ক্ষমতা, এটা না ওই রকম মানে একটা ওষুধ খেয়ে নিলাম আর আমার মানে বোঝানোর ক্ষমতা এসে গেল। তুমি মানে তোমাকে জীবনটাকে ভালোবাসতে হবে, জানতে হবে, এটা একটা ফিলোসফি অফ লাইফ। তো মানুষের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে, তুমি মানে এনগেজড হতে হবে। একটা ডি-এনগেজমেন্টের প্রবণতা খুব দেখা যাচ্ছে। মানে আমি একজনকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় থাকো? সে বলল, ফলো মি ইন মাই ইনস্টাগ্রাম। এখন কথাটা হচ্ছে যে তাহলে আমাকে তাকে জানতে গেলে ইনস্টাগ্রামে যেতে হবে, সে আমার সাথে বসে একটা কফি খেয়ে গল্প করতে চাইছে না। তো এখন আমার মনে হয় ডিজিটালাইজেশন ভালো, কিন্তু ফিজিক্যালিটি, এই যে মানে একদম আঁখো দেখা হাল আমাদের সাংবাদিকতায় বলা হতো, সেইটা কি হয়? মানে তোমার একটা অন্ধেরও স্পর্শের দাম থাকে। সুতরাং আমি মনে করি যে ফিজিক্যালিটি, তার একটা ম্যানুয়াল অ্যাপ্রোচ, এটার একটা ব্লেন্ডিং হওয়া উচিত। আজকে সাংবাদিকদের মধ্যে ওভার ডিজিটালাইজেশন, মানে এটা যেন আবার টেকনোলজির জন্য তোমার বেসিক ক্লাসিক্যাল উইজডমটা কমে যাচ্ছে, সেটা আবার তুমি জানো গুগল তোমায় বলে দেবে। তো আমি তো হয়তো জিজ্ঞেস করলাম যে সঞ্জয় গান্ধী কে, ও আমাকে একজন বললো যে ইন্দিরা গান্ধীর হাজব্যান্ড। আমি বললাম যে তুমি বলে দিলে ইন্দিরা গান্ধীর হাজব্যান্ড? না স্যার, আমি ঠিক জানি না, এটা তো আমাদের সময়ের ব্যাপার নয়। বললাম যে তোমাদের সময়ের ব্যাপার, আমাদের সময় কি আছে? এখন মুঘল সাম্রাজ্য বাবর স্থাপন করেছিল না আকবর করেছিল, সেটা তো আমিও তো বাবরকে দেখিনি। তো এখন কথাটা হচ্ছে যে তোমাকে কিন্তু ওই মানে জিনিসটা জানার আগ্রহ একটা থাকতে হবে, এবং সেখান থেকে তোমাকে মেলাতে হবে আজকের টেকনোলজিটাও জানতে হবে। আমি একটা বই ব্রিটিশ একজন অথরের পড়ছিলাম, বলছে টেকনোসিস বইটার নাম, বলছে যেটা একটা অসুখে পরিণত হয়েছে ওভার টেকনোলজি করতে গিয়ে। মানে এআইটা তো খুব ভালো, এআইটাকে ব্যবহার করো, কিন্তু এআইটা তো একটা মানুষের মস্তিষ্কই এআইকে পরিচালিত করছে। আলবেনিয়া একটা দেশ, সে দেশে প্রধানমন্ত্রী একটা মন্ত্রী রোবটকে মন্ত্রী করেছে এআই এর মাধ্যমে। পৃথিবীর প্রথম এআই নির্মিত একটা মন্ত্রী, ভাবা যায়। এখন সেই মন্ত্রী বলেছে যে এ তো দুর্নীতি করবে না, করাপশন ফ্রি হবে, কেন সে তো রোবট, সে তো করাপশন করবে না। কিন্তু তাকে তো একটা মানুষ চালাবে, তাকে তো একটা মস্তিষ্ক চালাচ্ছে। সুতরাং কোথাও একটা আমাদের বোধহয় বিসমিল্লায় গলদ হচ্ছে, আমরা এআই করছি, কিন্তু মানুষের যে মস্তিষ্ক, তার যে ক্লাসিক্যাল উইজডম, সেইটা পর্যবেক্ষণ করে দেখা। সাংবাদিকের যদি পর্যবেক্ষণই না থাকে, তাহলে আর সাংবাদিকতা থাকেটা কি? এই আর কি। ধন্যবাদ স্যার। তো যেমনটা উনি বললেন, একজন তরুণ সাংবাদিক থেকে শুরু করে আজকে উনি একজন পরামর্শদাতা সম্পাদক হয়ে উঠেছেন। ওনার পথ চলা আপনাদের শোনালাম। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।